এবং পরবর্তীকালে যে কথাটা বলে হেনা সাহেবের কথা যে বললেন, আমাকে নেত্রী শুধু একটা কথা বললো যে যা করার আমি করতেছি, হেনা আমাদের কোঅর্ডিনেট করতেছি, এইটুকু জানি আমি। তারপরে উনি যে কথা বললেন, আমি একদিন সোনাগাঁয়ে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, দেখলাম যদি চা খাচ্ছিলাম, আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করে, আমি মিটিংয়ে যাচ্ছি। তখন আমাকে বললো যে এরকম ব্যাপার, উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছে যে হেনার সঙ্গে আলাপ করেন, উনি বলছেন যে এরকম হেনার সঙ্গে যোগাযোগ করতে বলছে, নেত্রী আপনার কিছু বলে নাই, হ্যাঁ বলছে, তাহলে আপনি হেনার সঙ্গে যোগাযোগ করেন, এইটুকু ঘটনা। এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের আন্দোলনের একটা মুখ ছিল এবং মুখের পিছনে একটা সরকার পদত্যাগ করুক, সরকার পরিবর্তন হোক, এর একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা আমার জানা ছিল না, এইটা কোঅর্ডিনেট করেছে শেখ হাসিনা, যেটা ওনার কথা আপনারা পেলেন। এখন সেখানে 70 জন এমপি বাগানো, তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি যে বললেন যে ওনাকে দায়িত্ব দিয়েছিল, উনি টাকা জোগাড় করে দিতেন। তো এই জিনিসগুলো নিশ্চয়ই সেখানে পরিকল্পনা ছিল। উনি অনেক পরিকল্পনা করেছেন অন্যকে নিয়ে, আমাদেরকে বলেন, আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে। বুঝলাম না উনি কাকে সম্বোধন করেন? উনি আব্দুল আল মিন্টু সাহেব। আচ্ছা না, কিন্তু আপনি যে বললেন যে আরো কাকে নিয়ে পরিকল্পনা করেছে, আর কাকে নিয়ে পরিকল্পনা করেছে, সে কে? না, আব্দুল আল মিন্টু তো বললো না, এটা তো হেনা সাহেব, কিন্তু আপনি বললেন নেত্রী অন্যদেরকে নিয়ে পরিকল্পনা করেছে, যেটা আপনি জানেন না। এই যে ফিনান্সের ব্যাপারগুলো সেগুলো আমি জানি না। এটা আপনি কে জানতো? এটা শেখ হাসিনা করেছেন, উনি ডিল করেছেন। শেখ হাসিনা কি একা একা করেছে না, কাউকে নিশ্চয় নিয়ে করেছে? উনি পার্টির কাউকে রাখে নাই, উনি নিজে ইনাদেরকে আব্দুল আল মিন্টু টিন্টু, তারপরে আরো যারা আছে বলেন না আমাদেরকে। আমি অত ডিটেলস জানি না। আব্দুল আল মিন্টুকে ওনার সঙ্গে আলাপ করছে, তারপরে আরো এনজিওর যে কি নাম, এই প্রশিকার এনজিওর সঙ্গে ডিল করেছে। আমি কালকে বলেছি সাবের হোসেন ডিল করেছে, সে মানুষ সাপ্লাই দিবে। এবং এই জিনিসগুলো শেখ হাসিনা নামগুলো আমি জিজ্ঞেস করছি আপনাকে, স্পষ্ট করে বলেন। সব নাম তো আমার জানা নাই, কটা জানেন সেটা বলেন। আমি এই যে বললাম যে আমরাই বলে দিলাম আপনাকে, আপনিগুলো বলেন। আমি কিন্তু ইয়ের কথা প্রশিকার কথা আমি বলেছি, আমি বলেছি প্রশিকার কথা। তারপর সাবের হোসেন এটা ডিল করেছে। আচ্ছা, তারপর এবং এটা নিয়ে হানিফদের সঙ্গে এটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে যে পার্টিকে বাদ দিয়ে প্রশিকাকে নিয়ে মুভমেন্টে এভাবে ফাইনাল কালমিনেশনে যাওয়ার পরিকল্পনা, এটা ঠিক আছে সাবের হোসেন করুক। এটা নিয়ে সাবেরের সঙ্গে আপনার হানিফের এটা নিয়ে, মেয়র হানিফের এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মেয়র হানিফের সে তো পার্টির প্রেসিডেন্ট। আর কে ছিল? আর ছিল যারা আর্থিক যে সহযোগিতা করতো আর কি, যে আর্থিক সহযোগিতা ওনাকে করতো, ধরেন আব্দুল্লাহ আল মিন্টু করতো, তারপরে আপনার ওই যে হারুন সাহেব করতো, তারপরে আব্দুল্লাহ হারুন, আব্দুল্লাহ আল ফিনান্সিয়াল হেল্পগুলো করতে থাকে, আর তারপরে সালমান করতো, সালমান ইব্রাহিম, আর তারপরে লোটাস কামাল করতো, আর এরা করতো, এরাই কোঅর্ডিনেট করে নিয়ে আসতো। আচ্ছা, নিয়ে শেখ হাসিনার কাছে এই ফান্ডগুলো দিত। শেখ হাসিনা এই ফান্ডগুলো, যেটা উনিও বললেন, কনফার্ম করলেন যে শেখ হাসিনা এটা নিজেই খরচ করতো এবং এখানে জোগাড় করে দেওয়ার দায়িত্ব তাদের, আর খরচ করতে দিন। স্যার, এখানে কি যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব কি ছিল স্যার? বাবুল এই অর্গানাইজ করার মধ্যে ছিল বলে আমার মনে হয়। বাবুলের এলডিবিতে পরে আসলো। এলডিবিতে সে অ্যাকচুয়ালি বাবুল নবাবগঞ্জে নমিনেশন চেয়েছিল, তো নবাবগঞ্জে আমাদের নমিনেশনটা আমরা তাকে দিতে পারবো না বলে নেত্রী বলে দিয়েছে যে আমি দিতে পারবো। তখন সে বলেছে যে আমি 30 কোটি টাকা দেবো আমাকে নমিনেশন দিলে। নেত্রী বলেছে না, আমি দিতে পারবো না, কারণ ওখানে যতবার জায়গা দিতে সে অল্প ভোটে ফেল করেছে, তাকে দিতে হবে। তখন যমুনার বাবুল যায় এলডিবিতে জয়েন করে। এলডিবিতে থেকে নমিনেশনের জন্য আমাদের জোটের, মহাজোটের সেই নমিনেশন প্রক্রিয়ায় যমুনার বাবুলের নামটা আসে। কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ নূর আলীকে বাদ দিয়ে বাবুলকে দিতে নেত্রী রাজি হয়নি। নুরুল ম্যাডাম টাকা দিত? নূর নিশ্চয়ই টাকা দিত। স্যার, একটু আমি আসার আগে বোধহয় আপনি স্যারের সাথে কথা বলতেছিলেন একটা ব্যাপারে, যে এই জিনিসগুলো মানে এই যে প্রশিকার লোকজনকে ঢাকায় মুভ করা, এমপিদেরকে ম্যানেজ করা, এটা আপনার না,
মানে আপনি এটা লোকজনকে এঙ্গেজ করেন নাই, না ইউ আর এঙ্গেজ বাই ইয়োর লিডার, জি। মানে শেখ হাসিনা করতে। জি। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, ওই আপনি বলতেছিলেন যে ওই এই যে নীল নকশার বাজেটের অর্থের যোগানে কি শিকদার হসপিটালের কেউ ছিল, সম্পৃক্ত ছিল? সিদ্ধার হসপিটালের যে মালিক, জি স্যার, উনিও ফিনান্স করতো। উনিও finance করতেন। জি, finance শিকদার সাহেব না, সিদ্ধার সাহেব। জয়নুল হক শিকদার। আচ্ছা, এই যে আপনি বললেন এত যে ফাইন্যান্স করতো, এগুলা হিসাব কার কাছে আছে? হিসাব উনি এর কোনো হিসাব কাউকে দিত না, আমরা জানি না। উনি নিজে খরচ করতেন, নিজে নিতেন, নিজে ডিস্ট্রিবিউট করতেন। তা আপনি ওনাকে বলেন নাই যে নেত্রী, এটা তো একটা অপরাধ, সরকার যে কোনো একটা অর্থের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সেখানে দুর্নীতি আসতে পারে, স্বচ্ছতার একটা সমস্যা হতে পারে। আমরা তাকে এইটুকু বলেছি যে যেটাই যে টাকাটা আসছে, এটাগুলো কোথার থেকে আসছে এটা আমাদের একটু জানলে ভালো হয়। উনি আচ্ছা। বললেন যে এটা আপনাদের জানা দরকার নেই। উনি পরিষ্কার বলছেন এটা আপনাদের জানা দরকার নেই, ধর আমি চালাই, আমাকে চালাতে হবে। এই টাকা তো উনি, আমরা শুনেছি যে আমেরিকাও অনেক পাচার করেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি যারা করতে পারে, মানুষের প্রয়োজনে মানুষ করতে পারে, এটা আমি জানি না। যেটা জানি না আমি কনফার্ম তো বলতে পারবো না। আচ্ছা স্যার, ওনার ছেলে শুনেছি খুব বড় একটা বিজনেসম্যান, আচ্ছা, ওই নেত্রীর ছেলে। জয় জয়। হ্যাঁ, জয়। এটা কিভাবে উনি এত বড় একটা বিজনেসম্যান হইল, বা এটা সম্পর্কে স্যার আপনার ধারণা? জয় বিজনেসম্যান কিনা আমরা জয় জানি, জয় একটা কম্পিউটার ফার্মে চাকরি করে। এটা সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে এবং ওখানে আপনি বোধহয় বিদেশি পত্র পত্রিকায় দেখেছেন স্যার। হ্যাঁ দেখেছি। তো জানতে চাই। এবং জয় এই লোকাল ওখানকার যে আওয়ামী লীগের লিডারশিপ যারা আছে তাদের সঙ্গে মিলে দলের পক্ষে বিভিন্ন জায়গায় লবি করতো এবং এখান থেকে যদি কোনো ডেপুটেশন যেত ওই ওয়াশিংটনে কথা বলার জন্য, সেই টিমে জয় অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইভাবে তার ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে জয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পলিটিক্সে কোনো ইনভলভমেন্ট ছিল না। এই লাস্টে যখন ও আসলো ঢাকায় তার ভাই বিয়ে করার পরে, তখন তাকে এটা যে রিসিপশনটা দিল, এই রিসিপশনের মাধ্যমে তাকে পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস করে ফেলা হলো এবং তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু হলো। অর্গানাইজেশনগুলো তাকে নিয়ে সভা সমাবেশ করলো। তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে, তার বাবার যে কনস্টিটিউয়েন্সি রংপুরে, সেখানে পীরগঞ্জে, সেখানে সে গ্রাজুয়ালি নিজে ডুন্ডার জন্য ওখানে যে মিটিং করেছে, পাবলিক গ্যাদারিংয়ে অ্যাড্রেস করেছে এবং ধীরে ধীরে তাকে নেত্রী আইডিয়া ছিল আগামী ইলেকশনে তাকে নিয়ে এসে ওইখান থেকে পার্লামেন্টারি ইলেকশন করানো বা উনি করে পরবর্তীকালে বাই ইলেকশনে ওনাকে করানো। ইট ওয়াজ হার্ড প্ল্যান এবং সেভাবে তাকে পার্টিতে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। তা ঠিক আছে স্যার, আমি টাকার উৎসটা মানে যে এটা আমার ক্লিয়ার হলো না স্যার। তার সাথে বললাম টাকা এইভাবে উনি মানে দেশের বাইরে যে করে হ্যাঁ। ডোনেশন নিয়ে হুম, যে টাকাটা হয়েছে ওইটার মাধ্যমে এত টাকার মালিক হয়েছে। সো স্যার, দিস মানি ইজ আই থিঙ্ক দ্য প্রপার্টি অফ আওয়ামী লীগ, property of- পার্সোনাল কোনো প্রপার্টি হওয়ার কথা না, তাই না স্যার? জি, আচ্ছা, এটা But- প্রপার্টি বাবু বাট হওয়া উচিত। স্যার, উনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন বোধহয় স্যার, আপনি জানেন বোধহয়। হ্যাঁ স্যার। সিআইবি জি স্যার। তাই হ্যাঁ, সিআইবি কবে যাবে? ঠিক আছে। ব্যাপারে দেখেছি আচ্ছা, আমি বিদেশি পত্রিকায় দেখেছি। যেটা হোক স্যার, আই থিঙ্ক যেটা যে সত্যি যদি সে এত টাকার মালিক হয়ে থাকে, ঠিক আছে, দ্যাট মানি ইজ ফর দা বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেটা যদি সেই টাকা ওইখানে যে টাকা উঠছে সেই টাকাটা যদি উঠে থাকে বা সেই টাকাটা যদি থাকে সেটা তার মালিকানা এই দেওয়া যে উচিত স্যার না। আপনি বললেন, তারপর ওই যে আরেকজন কে জানি আসলো, মিন্টু সাহেব, ঠিক আছে, আপনার সাথে বসে বললেন যে উনি আপনার স্যার ওই যে টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন সময়, এটার কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না। না। প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন উঠে, ওইটারও কোনো চেক এন্ড ব্যালেন্স থাকে না। এটা সম্পর্কে আপনার কি হওয়া উচিত মনে হয়? অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলের নামে যদি টাকা আসে সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত।
দলের নামে টাকা তুলবো আর নিজে ব্যক্তির নামে ব্যবহার করবো, এটা নীতি বিরুদ্ধ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা স্যার, 30 এপ্রিলের মাঝে সরকার পতন কিংবা দেশ অচল, ঠিক আছে স্যার? আমি কিন্তু এতদিন সোফার আমার একটা ধারণা ছিল যে যে স্যার আপনি একটা মুখ ফসকে বোধহয় একটা কথা বলে ফেলেছেন, ঠিক আছে? যেটাই হোক, আমাদের কাছে এখন অনেক যথেষ্ট, আপনি একজনের মুখ থেকে শুনলেনই স্যার, এরকম অনেকেই আছে লিখিতভাবে বিভিন্ন করেছে স্যার। এখন কথা হলো স্যার, আপনার ওইখানে দায়িত্বটা কি ছিল? আমার দায়িত্বটা ছিল টু অর্গানাইজ দি পার্টি, টু মোবিলাইজ মুভমেন্ট, এটাই আমার দায়িত্ব ছিল। আচ্ছা আর ফিনান্স বা এই যে এমপি কেনা বেচা করা, এগুলো আমার সঙ্গে কোনো ডিসকাস হয় না, এটা উনি নিজে করেছেন। শেখ হাসিনা নিজে উনি করেছে। শেখ হাসিনা নিজে করেছেন, যেটা আব্দুল মিন্টু সাহেব বলে গেল আচ্ছা যে উনি নিজে করেছেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, ওইখানে কার কি দায়িত্ব ছিল এটা একটু আমি জানতে চাচ্ছিলাম স্যার। আপনার দায়িত্ব তো জানলাম স্যার, আর বাকি কাকে কি দায়িত্বটা দিয়েছে স্যার? এগুলো ওই অন্য পলিটিক্যাল যারা লিডার, যারা আপনি প্রশিকারটা কথাটা বলেছেন, প্রশিকার বলেছে যে এটা সাবের এটা ডিল করেছে। ডিল করেছে। আর প্রশিকার যে কাজী ফারুক সাহেব আছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে লোকজন Mobilize করবে। মোবাইলাইজ করবে জি। প্রশিকার লোকদেরকে। এখানে কি আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে, আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ঘটনাটা তো ওইখানেই হয়েছে। প্রশিকার যখন প্রশিকারকে দায়িত্ব দিল এবং আওয়ামী লীগকে বলা হলো তোমরা তাদের শুধু সুপারভাইজ করবা, তাদের পার্টিসিপেশনের কথা বলা হলো। যে আমি কালকে যেটা বলেছিলাম, দুদিন আগে ঢাকা মহানগরীর নেতৃত্ব দেখে যেটা ব্রিফ করা হলো, এই ব্রিফতে ওনারা অসন্তুষ্ট হলো। ওনারা বললো যে প্রশিকারকে দিয়ে যদি সাবের আন্দোলন করতে চায়, ঠিক আছে আমরা নন কল করে, এটা হানিফা বললো, মায়া বললো। পরে হলো কি, ঢাকা সিটির যে অর্গানাইজেশনাল মোবিলাইজেশন সেটা হলো না, এবং প্রশিকাও ফেল করলো। তারপরে মুভমেন্টটাও এখানেই ফেল করে গেল। স্যার আপনার কি মনে হয় এই যে প্ল্যানিংটা যে ছিল, প্ল্যানিংটাতে কোথায় সবচেয়ে বড় ভুল ছিল? হোয়াট ওয়াজ দা, মানে যেটা রং পার্ট, সবচেয়ে বেশি রং, মানে একটা ভুল ছিল, বড় ধরনের ভুল ছিল, এটা কোনটা ছিল? এটা বড় ধরনের একটা ভুল ছিল যে পার্টিকে ইনভলভ না করা, লেটার পার্টে, এটা একটা ভুল ছিল। আর উনি যে কথাগুলো যেটা ওই টাকা দিয়ে এমপি কেনা বেচা করা, এটা আমার মনে হয় যে উনি আরো দু একজনকে ইনভলভ করলে, পার্লামেন্টে যারা আছে তাদের ইনভলভ করলে জিনিসটা হয়তো কিছু কার্যকর হতো। এককভাবে উনি ডিল করেছেন, এককভাবেই এটা করতে গিয়ে এটার কোঅর্ডিনেশনটা হয়নি। এখন স্যার এরকম যে একটু মনে হলো যে অনেককে এখানে বাদ দিয়ে কাজটা করতে চাইছে, কিংবা যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল লিডার যারা আছে সবাইকে জিনিসটা জানাইতে চায় না, এটার কারণটা কি স্যার? আপনার কি মনে হয়? এটা আমি মনে করি যে এটা জানাতে চায় না। একদিকে হলো যে ওনার এক ক্রেডিটটা একটা যদি সফল হয় ক্রেডিট হবে, আরটা হলো যে যদি জানায় যদি এটা লিক আউট হয়ে যায় তো আগেই এটা নষ্ট হয়ে যাবে। এই দুটা কারণ হতে পারে। হেনা সাহেবের সাথে ইয়াটা কিভাবে হইলো, ডিলিংসটা কিভাবে হইলো, এটা একটু সম্পর্কে যদি স্যার বলেন। এটা বলতে পারবো না। হেনা সাহেবের সঙ্গে নেত্রীর অ্যাকচুয়ালি হেনা আমাদের এক সময় নমিনি ছিল। আচ্ছা তার পরবর্তীকালে সে বিএনপিতে যায়। আচ্ছা বিএনপি যাওয়ার পরে এমপি হওয়ার পরে তারপরে ওই হেনা সাহেবের ওইখানে কিছু অসন্তুষ্টির কারণে হেনা সাহেব এদিক ওদিক চেষ্টা করতেছিল যাওয়া, বা তার অসন্তুষ্টটাকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সে চেষ্টা করতেছিল। এই সুবাদেই নেত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়, এবং নেত্রীর সঙ্গে যোগাযোগ হয় পার্সোনাল লেভেলে যোগাযোগ করে। তখন তার সঙ্গে যে কথাটা বললো আব্দুল্লাহ সেই কথাগুলো কার্যকর করার চেষ্টা করে। এর সঙ্গে থার্ড কোনো ফোর্স বা থার্ড কোনো ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত হলে আমার মনে হয় যে এটাকে আরো বেশি নিশ্চিতভাবে করতে পারে। তাকে না করার কারণে এই এককভাবে ওখানে গিয়ে এটা ব্লক করে গেছে। আচ্ছা স্যার, এই ইয়া সাহেব যে আছে, সে আব্দুল্লাহ মিন্টু সাহেব বলতেছে যে এখানে মানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল স্যার, মানে এখানে কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি হচ্ছে স্যার আবু হেনা সাহেবের, আপনার, এবং এটা বলতেছে, হ্যাঁ মেইনলি এই দুইজন। বাট আপনার কি মনে হয় স্যার, মেইন মানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য কার?
অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাকে পলিটিক্যাল সাইড মোবিলাইজেশনের কথা বলা হয়েছে, প্রোগ্রামগুলো বলতে বলা হয়েছে, আমি বলেছি। কিন্তু লাস্ট যেদিন মোবিলাইজেশনের যে কথাটা হলো, সেটা হলো এটাকে আমাকে অ্যাভয়েড করে সাবেরকে দিয়ে আপনার প্রশিকার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা করা হয়েছে। এটা আমি কি করে জানলাম, যখন এই যে এই লাস্ট এই যে ফেব্রুয়ারিতে জানুয়ারি যে ইলেকশন আগে একটা গভর্নমেন্ট এগেন্সি যেটা আন্দোলন হচ্ছিল, এই সময় একদিন আমাদের এই ফারুক সাহেব আমার কাছে আসে, উনি বলেন যে আমি আপনাদের এই আন্দোলনে আমি অংশীদার থাকতে চাই। তা আমি বলেছিলাম যে আপনি অংশীদারটা আপনি তো একবার ফ্লোট করাইছেন, আবার কি আবার সেভাবে ফ্লোট করাবেন নি? তো বলে আপনার সঙ্গে তো আমার আলাপ হয় না। আমি যে আপনার সঙ্গে আমার সঙ্গে আলাপ না হয় আমাদের দলের লোকের সঙ্গে আপনার আলাপ হয়েছে এবং আপনি ফ্লোট করেছেন। এটা এই সে তো বলেছে আপনার সাথে আলাপ হয় না, তখন আপনি জিজ্ঞেস করেন নাই যে আপনার কার সাথে আলাপ হয়েছে? আমি তো জানি আলাপ হয়েছে সাবেরের সঙ্গে, আমি সেটা বলেছি তাকে যে সাবেরের সঙ্গে তো আপনি আলাপ করে এটা করেছেন, আমাদেরকে অ্যাভয়েড করে সেটা তো ফ্লপ করেছেন। আবার কি ওরকম কথা বলে আপনার সেই বিষয়টা আপনি এমনি আন্দোলনের শরীর করতে যাচ্ছেন, আন্দোলনের শরীর করেন, কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো প্রোগ্রাম কর্মসূচি আমরা নেব। আচ্ছা, এই যে বিএনপির কিছু স্যার এমপি যারা একটু ক্ষুব্ধ ছিল বিএনপির প্রতি কিংবা তারেক সাহেবের প্রতি কিংবা খালেদা জিয়ার প্রতি, তারাই মেনলি শেখ হাসিনা তথা আপনাদের সারিয়া ছিল, টার্গেট ছিল। এখন এরা কেন ক্ষুব্ধ ছিল আপনার কি মনে হয় স্যার? আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটা কথা বলেছে, যেরকম যে তারেক জিয়া সাহেবকে খালেদা জিয়া নিয়ে একটা ব্যাপক ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, যার ফলে সে দরাগে সরাগেন করা শুরু করছিল, সিনিয়রিটি জুনিয়রিটি কোনো কিছু মানত না। হ্যাঁ, যার ফলে যে টেন্সটা চলে আসছিল এতদিন, যে আমাদের রাজনৈতিক নেতারা দেখা যেত বিভিন্ন সময় দুর্নীতি করতো, এটা সেটা করতো, হ্যাঁ, কিংবা কিছু ফেসিলিটি নিতে চাইতো, ওইখানে যা দেখা যেত যে তারেক জিয়া সাহেব কিংবা মামুন সাহেব যা ভাগ বসাইতো। এগুলো পারে নাই কারণে কি তারা ক্ষুব্ধ হয়ে আপনাদের সাথে মানে তাল মিলাইতে? তারা অ্যাকচুয়ালি আবার আমি যেটা মনে করি, তারা নেগলেক্টেড ফিল করেছে। যারা এখানে হেনা সাহেব তিনি কিন্তু এনবিআর এর মেম্বার ছিলেন, কাস্টমসের যে এনবিআর এর মেম্বার ছিলেন এবং বড় অফিসার ছিলেন। তো তার তৈরি স্বভাবতভাবে উনি আশা করেছিলেন যে তাকে একটা কোনো মিনিস্ট্রিয়াল দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেটার থেকে সে বঞ্চিত হয়েছে। এই ক্ষোভটা তার ছিল এবং এই ক্ষোভের সঙ্গে আরও অনেকে হয়তো তার সঙ্গে তার বিক্ষুব্ধ ছিল বিএনপির বহু এমপি, যারা পার্সোনাল লেভেলে আমাদের সঙ্গে কথা বলতে বাড়িতে ইয়ে নাই, কথা মূল্য হয় না, কিন্তু পার্টি ছেড়ে আসার মতো এরকম কথা তারা কোনোদিন আমাদের কাছে বলে না। বা এমনি বন্ধু বান্ধব যারা আছে তারা বলতে ভাই এভাবে আর পার্টি করা যাবে না, করা যায়, তারিখ দিয়ে আধিপত্য তাকে তার আধিপত্য মেনে রাজনীতি করা যাবে না, এর পার্সোনাল লেভেলে অনেকে আমাদের এখন সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর দায়িত্বটা হেনা সাহেব নিয়েছিল ব্যক্তির সঙ্গে আলাপ করে, এবং সেখানেই সে বলেছে যে কথাটা উনি আব্দুল রহমান বললেন যে সে বলেছিল যে এদেরকে 70 জন এমপিকে নিয়ে আসতে গেলে 70 লাখ টাকাও লাগতে পারে। নেত্রী সেটা বলেছে, ঠিক আছে আমি টাকা দেবো, আমি দেব, এবং সেই টাকাটা জোগাড় করার জন্য আব্দুল্লাহ মিন্টুদের সহযোগিতা চেয়েছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, যেরকম আব্দুল আওয়াল মিন্টু সাহেব সে কিছু জিনিস স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, এখন স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আব্দুল আওয়াল মিন্টু সাহেব তার সহযোগী নূর আলীকে নিয়ে রাশিয়া থেকে যে MiG-29 বিমান কিনলো, যে হ্যাঁ, তারপর দক্ষিণ কোরিয়া হতে যে ফ্রিগেটটা কিনলো, ওইখানে অনেক আর্থিক দুর্নীতি হয়েছে। এটা সম্পর্কে কি স্যার কিছু বলবেন আমাদেরকে? আর্থিক দুর্নীতি হয়েছে আমরা শুনেছি, মামলাও আছে, এটা মামলা হয়েছে, মামলা পেন্ডিং আছে। আমরা শুনেছি যে এখানে কিছু আর্থিক অনিয়ম হয়েছে, এটা আমরা নেত্রীকে জিজ্ঞাসা করছি। উনি বললেন যে না, আমি আর্থিক দুর্নীতি বড় আমি সেভ করেছি, আমি নেগোসিয়েশনে অনেক দাম কমে নিয়ে এসেছি, সেই সেভ করেছি। এটা উনি আমাদের বলেছিলেন যে নেগোসিয়েশনে যে দামে ছিল টেন্ডারটা, সেটার নেগোসিয়েশনে
আমি দাম কমাইছি, এটা উনি আমাদের বলেছেন। এবং এই কেনার বেচার মধ্যে সঙ্গে ব্যবসায়ীর এই সম্পর্কে নুর আলী, আব্দুল আলমিন, এরা ছিল। আমাদের এগুলোর ব্যাপারে তো আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা নেই। রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো প্রাইম মিনিস্টার ট্রায়াল উনি করেছে, সেখানে এরা টেন্ডার দিচ্ছে, এরা নেগোসিয়েট করেছে, তাদের সঙ্গে তার সেই বিলগুলো হয়েছে। এতে আমাদের প্রশাসন সম্পৃক্ত করেনি। আর স্যার আপনি আমার যেটা মনে হয় যে মিঠু সাহেব যেটাই বলবো যে স্যার, যে এই যে সরকার পতনের যে নীল নকশাটা ছিল স্যার, এখানে 3টা গ্রুপ ছিল। 3টা গ্রুপের প্রধান ছিল আমার জানা মতে আব্দুল আওয়াল মিন্টু, সে যেটাই বলুক, আমার ধারণা যেটা। আর কয়েক যেরকম এনজিওর লোক ছিল, যে কাজী ফারুক সাহেব, তারপর আরেকজন সাবেক সভাপতি ছিল এবিসিসিআই এর ইউসুফ আব্দুল্লাহ হারুন। এখন আমার ধারণা হইল যে এই যে 3টা গ্রুপ ছিল স্যার, এই গ্রুপের প্রধান ছিল আব্দুল আওয়াল মিন্টু। আপনার এই সম্পর্কে স্যার আব্দুল আলমিনের একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তারা মেয়রের নমিনেশন দিতে চেয়ে তাকে দেয়, সে প্রিপারেশন নেওয়ার পরে তাকে ডিপ্রাক্ট করা হয়েছে, এটা তার একটা বিক্ষোভ ছিল। হয়তো সেই বিক্ষোভটাকেও সে ইউটিলাইজ করার চেষ্টা করেছে এই সুযোগে, থাকতে পারে। মানে আমার ধারণা হলো সেই হচ্ছে, সে যদি অন্য কারো কথা বলেছে, ঠিক আছে, আমার ধারণা হলো সে বলছে আমি ছিলাম এই ইয়েতে, আমি ছিলাম, এটা সে মেনে নিচ্ছে, কোনো সংজ্ঞা নাই। বাট আমার ধারণা হচ্ছে এই 3টা গ্রুপের প্রধানই ছিল সে। থাকতে পারে, টাকা পয়সা তো লাগবে, তার সেই টাকা পয়সা জোগাড়ের সেই মানে টাকা পয়সা সবকিছু অর্গানাইজ করতো। এই যে এই ইয়াটা প্ল্যানিংটা সাকসেসফুল করার জন্য কেমন টাকার ইয়া করা হয়েছিল স্যার? আমি যেটা বললাম যে আমি এই লেভেলটা আমার সঙ্গে এখন আলাপ হয়নি। আমাকে সাবেক সাহেব এটার সাথে ইয়া ছিল, সাবেক সাহেব ছিল, নেতৃত্ব ছিল, তারা জানে। আচ্ছা। কিন্তু আমাকে এর মধ্যে আমাকে শুধু ফিল্ডে আমার শুধু এই কথাগুলো ছেড়ে দেওয়া বা মবিলাইজ করা বা পলিটিক্যাল মুভমেন্টের ডাক দেওয়া, এইগুলো আমার দায়িত্ব ছিল। যেভাবে উনি বলতেন যে এটা এইভাবে বলেন, এইভাবে বলেন, এইভাবে বলেন, সেভাবে আমরা বলতাম।